উখিয়া ক্যাম্পে দেয়াল চাপায় শিক্ষক ও 7 মাদ্রাসা ছাত্রীর মৃত্যু। রেকর্ড বৃষ্টিপাতে চট্টগ্রামে জলাবদ্ধতা। পুঁজিবাজার ধ্বংসকারীদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে, সংসদে প্রশ্নোত্তরে প্রধানমন্ত্রী। নজফ ও কারবালায় শহীদ খামেনির জানাজা। মধ্যপ্রাচ্যে ফের যুদ্ধের আগুন, মার্কিন ইরানের পাল্টাপাল্টি হামলা। কাঠগড়ায় আর্জেন্টিনা মিশর ম্যাচের রেফারিং, শিষ্যদের হার না মানা মানসিকতার প্রশংসা আর্জেন্টাইন কোচের। আসসালামু আলাইকুম, কানিজ ফাতেমা লোপা স্বাগত জানাচ্ছি এনটিভির সন্ধ্যার খবরে। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবারে জানাবো পুরো খবর। ভারী বর্ষণে কক্সবাজারে উখিয়ার কুতুপালংয়ে পাহাড় ধসে একটি মাদ্রাসার এক শিক্ষক ও 7 শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। জীবিত উদ্ধার করা হয়েছে 30 জনকে। এছাড়া বন্দরনগরী চট্টগ্রামে পাহাড় ধসে মারা গেছে আরও 2 শিশু। এদিকে 24 ঘন্টায় চট্টগ্রামে 237.5 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা 4 দশকে সর্বোচ্চ। প্রবল বর্ষণে তলিয়ে গেছে চট্টগ্রাম সহ পার্বত্য অঞ্চলের নিচু এলাকা। বন্ধ রয়েছে চট্টগ্রাম কক্সবাজার রুটের ট্রেন চলাচল। পরিস্থিতি বিবেচনায় চট্টগ্রাম বোর্ডের এইচএসসি ও সমমানের আজকের পরীক্ষা স্থগিত করা হয়। বিস্তারিত দেখুন জীবন আহমেদের ডেস্ক রিপোর্টে। কক্সবাজারের উখিয়ার কুতুপালংয়ের পাহাড়ের পাদদেশে ছিল চারদিক মাটি আর ছনের চাল দিয়ে তৈরি মহিলা মাদ্রাসাটি। পাঠদানের সময় বুধবার দুপুরে হঠাৎ পাহাড় ধসে পড়ে, নিভে যায় 8টি তাজা প্রাণ। ফায়ার সার্ভিস এসে 30 জনকে জীবিত উদ্ধার করে। অভিযোগ উঠেছে, ঝুঁকিপূর্ণ হওয়ার পরও সেখানে ক্লাস চলছিল। টানা কয়েকদিনের ভারী বৃষ্টিপাতে কক্সবাজারের 20 গ্রামের নিচু এলাকা প্লাবিত হয়েছে। মাতামুহুরী ও বাঘখালী নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে বইছে। মাস যায় বছর যায়, চট্টগ্রামবাসীর জলাবদ্ধতার হাত থেকে কোনোভাবেই রেহাই মিলছে না। টানা বৃষ্টিতে চট্টগ্রামের বিস্তীর্ণ এলাকা জুড়ে সৃষ্টি হয়েছে ভয়াবহ জলাবদ্ধতা। জলজটের কারণে সবকিছু যেন থমকে আছে। জলবদ্ধতা নিরসনে সিটি কর্পোরেশন, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, পানি উন্নয়ন বোর্ড 4টি প্রকল্প বাস্তবায়ন করছে। 10 বছর ধরে চলা 4 প্রকল্পের বিপুল অর্থ ব্যয়ের পরও জলবদ্ধতা পুরোপুরি নিরসন হয়নি, বেড়েছে জন অসন্তোষ। চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে সব জেলায় বুধবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। বড় দিঘির পাড় এলাকায় রাস্তা ডুবে যাওয়ায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বাস চলাচল ব্যাহত হওয়ায় ক্লাস পরীক্ষা স্থগিত করা হয়েছে। চট্টগ্রাম কক্সবাজার রেল সড়কে পানি জটের কারণে বন্ধ রয়েছে কক্সবাজারের সাথে চট্টগ্রামের ট্রেন যোগাযোগ। রেললাইনে পানি ওঠা ঠেকাতে চট্টগ্রাম কক্সবাজার রেলপথের 47 কিলোমিটার অংশে 5 ফুট উঁচু করার পরিকল্পনার কথা জানান রেল প্রতিমন্ত্রী। আমরা এই রেল লাইনটাকে প্রায় 47 কিলো 5 ফিট উঁচা করা হবে। সেক্ষেত্রে কোনো প্রাকৃতিক বিপর্যয় ঘটলেও রেল যোগাযোগ যাতে বিচ্ছিন্ন না হয় সেই ব্যাপারে সরকার কাজ করে চলছে। টানা বৃষ্টিতে পাহাড় ধসের ঝুঁকিও বেড়েছে। নগরীর 16 শহর ও জঙ্গল সলিমপুরে পাহাড় ধসে 2 শিশু নিহত হয়েছে। এর পাশাপাশি নগরের পাহাড় ঘেঁষা বসতিগুলোতে বসবাসকারীদের নিয়ে উদ্বেগও বাড়ছে। বেশি পরিমাণ বৃষ্টি হয়, তখন এই জায়গাতে পানি জমে যায়। রাস্তা জ্যামের জন্য যেতে পারতেছি না। ওখানে যাওয়ার কথা আমাদের সকাল 9টায়, এখন বাজে গেছে 10:30। কি সিরিয়াল পাবো না পাবো এটা বলতে পারতেছি না। 9টা বাজে ডিউটি, এখন আমরা 10টা বাজে গেছে, এখন যাইতেছি ডিউটির মধ্যে। দেখতেছেন রাস্তার মধ্যে যে পরিমাণ পানি, যাওয়া খুব মুশকিল হইতেছে। সকল লোককে সাথে নিয়ে আমরা এই জলাবদ্ধতা মোকাবেলা করতে চাই। মাস্টার প্ল্যানের কাজ ডিসেম্বরের ভিতরে আমরা শেষ করব। আমরা আপনাদের সাংবাদিকদের মতামত নেব, যাতে করে এই জলাশয় চিরস্তরে আমরা শেষ করতে পারি। ভারী বৃষ্টি হওয়ার ফলে পাহাড় ধস হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে টানা বর্ষণে রাঙ্গামাটিতে পাহাড় ধসের ঝুঁকি আরও বেড়েছে। সম্ভাব্য ঝুঁকি মোকাবেলায় শহরের বিভিন্ন জায়গায় ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে। মোট 210টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। বন্ধ রয়েছে রাঙ্গামাটি চট্টগ্রামের সড়কে বাস চলাচল। তলিয়ে গেছে নিচু এলাকার বিস্তীর্ণ জনপদ। সাজেকে পর্যটন ভ্রমণে সাময়িক নিষেধাজ্ঞা দিয়েছে জেলা প্রশাসন। আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী 12 জুলাই পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত অব্যাহত থাকবে। ভারী বৃষ্টিপাতজনিত কারণে চট্টগ্রামের পাহাড়ি এলাকায় বিশেষ করে খাগড়াছড়ি, বান্দরবান, রাঙ্গামাটি, চট্টগ্রাম এবং কক্সবাজার
জেলার কোথাও কোথাও এই ভারী বৃষ্টিপাতজনিত কারণে ভূমিধসের সম্ভাবনা না আশঙ্কা রয়েছে আর কি। বঙ্গোপসাগরের সৃষ্ট লঘুচাপের কারণে নদী উত্তাল থাকায় নোয়াখালী দ্বীপ উপজেলা হাতিয়ার সঙ্গে সারা দেশে নৌ যোগাযোগ 4 দিন ধরে বন্ধ থাকায় চরম ভোগান্তিতে যাত্রীরা। এছাড়া নদ নদীর পানি বাড়ায় ফেনীতে আগাম বন্যার আশঙ্কায় জরুরি সভা করেছে স্থানীয় প্রশাসন। জীবন আহমেদ, এনটিভি নিউজ ডেস্ক। পুঁজিবাজার ধ্বংসকারীদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাতীয় সংসদের সাপ্তাহিক প্রশ্নোত্তরে কথা তিনি জানান, বলেন পুঁজিবাজারের স্থিতিশীলতা এবং বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনতে বদ্ধপরিকর এই সরকার। প্রধানমন্ত্রী বলেন, শিক্ষার মান নিশ্চিতে শিক্ষকদের সম্মানী বাড়ানো হবে। স্নাতক পর্যন্ত মেয়েদের অবৈতনিক শিক্ষা চালুর কথাও জানান সরকার প্রধান। খান আলামিনের রিপোর্ট। চিহ্নিত প্রশ্ন 22 ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনে সংসদ সদস্যদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পুঁজিবাজারের স্থিতিশীলতা এবং বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনতে সরকারের নানা পরিকল্পনার কথা তুলে ধরেন তিনি। বিভিন্ন কারণে সেটি সাপোর্ট না পাওয়ার কারণে প্রধানমন্ত্রী জানান, স্বৈরাচার সরকারের সময় ধারাবাহিকভাবে শেয়ার বাজারের পতন হয়েছে, নিঃস্ব হয়েছে হাজার হাজার বিনিয়োগকারী। দায়ীদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কাজ চলমান বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী। ধারাবাহিকভাবে শেয়ার মার্কেটের পতন ঘটিয়ে হাজার হাজার বিনিয়োগকারীদের নিঃস্ব করার জন্য যারা দায়ী তাদের চিহ্নিত করা সহ তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে বর্তমান সরকার পরিকল্পনা গ্রহণ করেছে। ইতিমধ্যেই শেয়ার মার্কেটের কেলেঙ্কারি অভিযোগ দুদক কর্তৃক অনুসন্ধান কার্যক্রম পরিচালনা করা হয়েছে, যার প্রেক্ষিতে কতিপয় ব্যক্তিকে চিহ্নিত করে মামলা সহ তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এছাড়া শেয়ার মার্কেট কেলেঙ্কারির সাথে আরও অন্যান্য যে সকল ব্যক্তি প্রতিষ্ঠান জড়িত কিনা তা উদ্ঘাটনের কার্যক্রম চলমান রয়েছে। বলেন, বিশেষজ্ঞ মতামতের ভিত্তিতে প্রয়োজনে সরকারি কোম্পানিগুলোকে পুঁজিবাজারে অন্তর্ভুক্ত করা হবে। পুঁজিবাজারের বৈষম্য দূর করে ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জকে শক্তিশালী করতে চায় সরকার। কয়েকজন বিশেষজ্ঞ ব্যক্তিকে দায়িত্ব দিয়েছে, নিযুক্ত করা হয়েছে তাদেরকে সিকিউরিটি এক্সচেঞ্জে, এবং অবশ্যই আমরা আশা করি যে তারা আমাদেরকে সঠিক পরামর্শ দিবেন, যার ভিত্তিতে শুধু ঢাকা নয় চিটাগং স্টক এক্সচেঞ্জকেও আমরা ইনশাল্লাহ শক্তিশালী স্টক এক্সচেঞ্জে রূপান্তর করতে পারব। শিক্ষার গুরুত্বের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, 5 বছরের মধ্যে শিক্ষা ব্যয় জিডিপির 2% থেকে 5% উন্নীত করা হবে। স্নাতক পর্যন্ত মেয়েদের অবৈতনিক শিক্ষা চালুর কথাও জানান তিনি। শিক্ষার মান নিশ্চিত করতে শিক্ষকদের সম্মানী বাড়ানোর পরিকল্পনার কথা জানান সরকার প্রধান। প্রাইমারি স্কুলের শিক্ষকরা তাড়াতাড়ি করে ক্লাস করিয়ে হয়তো আরেকটি একটি কোনো জবে অথবা কৃষিকার্যে যেটাই হয় একটি সেকেন্ড জবে তাকে যেতে হয়, তা না হলে তার জন্য সংসার চালানো কষ্টকর হয়ে যায়। সেকেন্ডারি স্কুলের ক্ষেত্রে আমরা অনেক শিক্ষকের ক্ষেত্রেই দেখেছি এরকম ঘটনা ঘটে। এই কাজটি যাতে তাদের না করতে হয় এবং তারা যাতে সঠিকভাবে তাদের সময় এবং তাদের মেধা শিক্ষার্থীদের পেছনে ব্যয় করতে পারেন, সেই জন্য তাদের সম্মানী বাড়ানো প্রয়োজন বলে আমরাও মনে করি। তামাক চাষের পরিধি যাতে না বাড়ে সেজন্য উদ্যোগ নেওয়ার কথা জানান প্রধানমন্ত্রী। বলেন, কৃষির উৎপাদন বাড়াতে সনাতনী পদ্ধতি থেকে ডিজিটাল ও স্মার্ট কৃষি ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চায় তার সরকার। মাননীয় স্পিকার, যে সকল কর্মসূচি এর মধ্যে। খান আলামিন, এনটিভি নিউজ, ঢাকা। বৃক্ষরোপণের সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ, এই প্রতিপাদ্য নিয়ে আগামীকাল থেকে শুরু হচ্ছে পরিবেশ মেলা এবং জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা 2026। বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয় আয়োজিত এই কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে পরিবেশমন্ত্রী আব্দুল আওয়াল মিন্টু এসব কথা জানান। ঢাকায় পরিবেশ মেলা ও মাসব্যাপী জাতীয় বৃক্ষ মেলার পাশাপাশি দেশের 7 বিভাগীয় সদরে 15 দিন, অন্যান্য জেলা সদরে 7 দিন এবং 29টি উপজেলায় 3 দিনের বৃক্ষ মেলার আয়োজন করা হয়েছে। মন্ত্রী বলেন, সরকার দেশব্যাপী 5 বছর 25 কোটি বৃক্ষরোপণের যে কর্মসূচি হাতে নিয়েছিল, ইতিমধ্যেই বন অধিদপ্তর 83,32,000 চারা রোপণ করেছে। ঢাকার দূষণ কমানো সহ পরিবেশ উন্নয়ন করতে 4 থেকে 5 বছর সময় লাগবে বলেও তিনি জানান। ঢাকাতে পরিবেশ মেলা ও মাসব্যাপী জাতীয় বৃক্ষ মেলার পাশাপাশি দেশের 7টি বিভাগীয় সদরে 15 দিন ব্যাপী 56টি জেলা সদরে 7 দিন ব্যাপী এবং 29টি উপজেলায় 3 দিন ব্যাপী বৃক্ষ মেলা আয়োজন করা হবে।
জুলাই সনদ নিয়ে বিএনপির বিরুদ্ধে অন্তহীন প্রতারণার অভিযোগ তুলেছেন সংসদের বিরোধী দলীয় নেতা ও জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। ঢাকায় জামাত নেতৃত্বাধীন 11 দলীয় ঐক্য আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি হুঁশিয়ারি করেন, ন্যায্য কাজে সরকারকে সহযোগিতা করা হলেও জনগণের অধিকার প্রশ্নে কোনো ছাড় দেয়া হবে না। সালাউদ্দিন কাদেরের রিপোর্ট। জুলাই গণঅভ্যুত্থানের চেতনা সংরক্ষণ, গণভোটের রায় বাস্তবায়ন এবং জুলাই গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের বিচার নিশ্চিতের দাবিতে রাজধানী ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন মিলনায়তনে সেমিনারের আয়োজন করে 11 দলীয় ঐক্য। এ সময় বক্তারা জনপ্রত্যাশা পূরণের রাজনৈতিক ঐক্য, সংবিধান সংস্কার ও জবাবদিহি নিশ্চিত করার উপর গুরুত্ব আরোপ করেন। সরকার গণভোটের রায় বাস্তবায়ন না করলে নেতাকর্মীদের অনিবার্য বিপ্লবের প্রস্তুতি নেওয়ারও আহ্বান জানান ঐক্যের নেতারা। যারা বাংলাদেশকে পিছিয়ে তোলার চেষ্টা করছে তাদের ব্যাপারেও আপনাদেরকে কঠিন পদক্ষেপ গ্রহণ করতে হবে। পাশাপাশি শেখ হাসিনা সহ যারা গণহত্যা সংঘটিত করেছে বাংলাদেশে তাদেরকে যথোপযুক্তভাবে বিচারের আওতায় নিয়ে এসে এই বাংলাদেশে জুলাই গণহত্যাকারীদের শাস্তি অবশ্যই কার্যকর করতে হবে। বিএনপি যদি জুলাই বিপ্লবের চেতনা বাস্তবায়ন করতে ব্যর্থ হয়, আমাদের এই ইস্পাত কঠিন ঐক্য আরো দৃঢ় হতে থাকবে। এই দৃঢ় হতে হতে বিএনপির বিরুদ্ধে গণবিস্ফোরণে পরিণত হবে। বিদেশি গুপ্তচররা যে কোনো সময় প্রধানমন্ত্রীর বড় ক্ষতি করতে পারে এমন আশঙ্কার কথা জানিয়ে তাকে ঢাকার বাইরে রাত্রিযাপন না করার পরামর্শ দিয়েছেন এলডিপি চেয়ারম্যান অলি আহমেদ বীর বিক্রম। আপনাকে আমি এটাও পরামর্শ দিয়েছি, ঢাকার বাইরে আপনি রাত্রি যাপন করবেন না, কারণ চারিদিকে আপনি শত্রু দ্বারা পরিবেষ্টিত। 11 দল আপনার শত্রু না, 11 দল আপনার বন্ধু, যার কারণে প্রকাশ্যে আপনাকে পরামর্শ দিচ্ছে। সেমিনারে বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান সরকারের সমালোচনা করে বলেন, যারা গণরায় নিয়ে প্রশ্ন তোলে তারা গণতন্ত্র বিশ্বাস করে না। জাতীয় সংসদে দাঁড়িয়ে সরকার জাতিকে ধোঁকা দিচ্ছে বলে অভিযোগ করেন তিনি। বিএনপি ওয়াদার থেকে সরে গিয়েছে। আপনারা কি চান আমরাও জাতির সাথে বেইমানি করি? আমরা গভীর আস্থাশীল। জনগণের 70% মানুষের দেওয়া এই ভোট বৃথা যাবে না। ইনশাআল্লাহ এটা বাস্তবায়ন হবে। আমাদের আলোচনা চলবে, কথাবার্তা হবে, ন্যায্য কাজে সরকারকে সহযোগিতা করব, কিন্তু জনগণের অধিকারের ব্যাপারে এক চুল পরিমাণ ছাড় দেওয়া হবে না। লড়াই আমাদের চলবে, ইনশাআল্লাহ বিজয় জনগণের হবে। বিচার, রাষ্ট্রীয় সংস্কার এবং জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়নের মধ্য দিয়ে জুলাই গণঅভ্যুত্থানের প্রকৃত সাফল্য নিশ্চিত করা সম্ভব বলে মত দেন রাজনৈতিক নেতারা। সালাউদ্দিন কাদের, এনটিভি নিউজ, ঢাকা। মানবাধিকার কর্মী আইরিন খানকে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। পরে তাকে প্রতিমন্ত্রী পদমর্যাদা দেওয়া হয়েছে। আইরিন খানকে প্রতিমন্ত্রী পদমর্যাদা দিয়ে আজ বুধবার প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। এতে বলা হয়, আইরিন খান এ পদে অধিষ্ঠিত থাকাকালে প্রতিমন্ত্রীর পদমর্যাদা, বেতন ভাতা ও আনুষঙ্গিক সুযোগ সুবিধা পাবেন। আইরিন খান জাতিসংঘে বাংলাদেশের বর্তমান স্থায়ী প্রতিনিধি সালাউদ্দিন নোমান চৌধুরী স্থলাভিষিক্ত হচ্ছেন। আইরিন খান বর্তমানে জাতিসংঘের মানবাধিকার পরিষদে মুক্ত চিন্তা ও মত প্রকাশের স্বাধীনতা বিষয়ক বিশেষ রিপোর্টারের দায়িত্বে আছেন। এর আগে তিনি যুক্তরাজ্য ভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। রাজধানীর রমনা এলাকায় ধানের শীষ নিয়ে দাঁড়িয়ে থাকা সিকিউরিটি গার্ড আব্দুস সালামকে উপহার পাঠিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন তার সঙ্গে সাক্ষাৎ করে প্রধানমন্ত্রী উপহার তুলে দেন। এ সময় আব্দুস সালামের শারীরিক অবস্থা ও তার পরিবারের খোঁজ খবর নেন তিনি। প্রধানমন্ত্রীর উপহার পেয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন আব্দুস সালাম। কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এটি কল্পনাতীত। প্রধানমন্ত্রীর গাড়িবহর যাওয়ার সময় প্রতিদিন ধানের শীষ নিয়ে দাঁড়িয়ে থাকতেন একটি ব্যাংকের এটিএম বুথের সিকিউরিটি গার্ড আব্দুস সালাম, যা প্রধানমন্ত্রীর দৃষ্টিগোচরে আসে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল সহ সংবিধানের ৫৫ সংশোধনীতে আনা কয়েকটি বিষয় অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে আপিলের শুনানি শেষ হয়েছে। এ বিষয়ে রায় ঘোষণা করা হবে আগামীকাল। প্রধান বিচারপতির নেতৃত্বাধীন 4 সদস্যের আপিল বেঞ্চ আজ রাষ্ট্রপক্ষের শুনানির মধ্য দিয়ে এই মামলার আপিল শুনানি শেষ হয়। এ নিয়ে রিপোর্ট করছেন হাসান জাভেদ। 2011 সালের 30 জুন তৎকালীন আওয়ামী লীগ সরকার তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল সহ 54টি বিষয়ে সংযোজন, পরিমার্জন ও পরিবর্তন এনে সংবিধানের ৫৫ সংশোধনী করে। কনস্টিটিউশন 15 অ্যামেন্ডমেন্ট বিল 2011 সংসদে পাস হলো।
জুলাই অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর সেই সংশোধনীর বিরুদ্ধে সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার সহ 5 জন এবং নওগাঁর আরেক ব্যক্তি পৃথক 2টি রিট করেন। এতে বিএনপি মহাসচিব এবং জামাতের সেক্রেটারি জেনারেল সহ আরও কয়েকজন পক্ষভুক্ত হন। রিটের শুনানি শেষে 2024 সালের 17 ডিসেম্বর হাইকোর্ট পঞ্চদশ সংশোধনীর 6টি বিধানকে অবৈধ ঘোষণা করে রায় দেয়। এর ফলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এবং গণভোটের বিধান ফিরে আসে। হাইকোর্টের রায়ের পর পঞ্চদশ সংশোধনী পুরোপুরি বাতিল চেয়ে আপিল করেন বদিউল আলম মজুমদার সহ 4 জন। পুরো সংশোধনী কেন বাতিল করতে হবে সেই যুক্তি তুলে ধরেন তাদের আইনজীবী। এই যে গণভোটের প্রক্রিয়াটা অনুসরণ করা হয়নি, এর কারণে পুরো সংশোধনীটাই প্রশ্নবিদ্ধ হয়েছে। এটা সংবিধানের সাথে এক ধরনের প্রতারণা হয়েছে। দেশে একটা কর্তৃত্ববাদী ব্যবস্থা চালু করার জন্য এটা করা হয়েছে। আপিল শুনানিতে জামাতের আইনজীবী এবং রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা বলেন, রাষ্ট্রের নীতি নির্ধারণী বিষয়গুলোতে হস্তক্ষেপ না করে সেসব বিষয়ে সিদ্ধান্ত নেয়ার দায়িত্ব সংসদের হাতে ছেড়ে দেওয়া উচিত। যেহেতু হাইকোর্ট বিভাগ পর্যবেক্ষণ দিয়েছেন যে সংসদের এই ক্ষমতা আছে এবং আমরা মনে করি সংসদ সার্বভৌম আইন প্রণয়নের ক্ষেত্রে, সংবিধান সংশোধনের ক্ষেত্রে, সুতরাং আদালতের কাছে যদি মনে হয় ইতিপূর্বে আমাদের দীর্ঘদিনের রায়ের মাধ্যমে স্থাপিত যে আমাদের সাংবিধানিক মৌলিক কাঠামোর পরিপন্থী যদি কোনো সাংবিধানিক সংশোধনী হয়, সেটা তো অবশ্যই সেটা আদালত দেখবেন। কতগুলো বিষয় আছে নীতি নির্ধারণী, যেমন সেকুলারিজম কিংবা অ্যাবসলিউট ফেইথ ইন ট্রাস্ট ইন অলমাইটি আল্লাহ থাকবে কিনা, বিসমিল্লাহির রহমানির রহিম থাকবে কিনা, রাষ্ট্র পরিচালনার মূলনীতি কি হবে, এই বিষয়গুলো মূলত আদালতের কাজ না। এই জন্য ওই অংশটুকু আমরা বলেছি পার্লামেন্টের উপর ছেড়ে দিতে। বৃহস্পতিবার আপিল বিভাগের রায়ের মাধ্যমেই সংবিধানের পঞ্চদশ সংশোধনী পুরোপুরি বাতিল হচ্ছে নাকি হাইকোর্টের রায় বহাল থাকছে, অথবা পঞ্চদশ সংশোধনীর আরও কিছু বিধান বাতিল হচ্ছে কিনা তা নির্ধারণ হবে। হাসান জাবেদ, এনটিভি নিউজ, ঢাকা। রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালের ক্যান্সার বিভাগে এসি না থাকায় বন্ধের উপক্রম মর্মে এনটিভি সংবাদ প্রকাশের পরদিনই হাসপাতালের এসির ব্যবস্থা করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। জানা গেছে, মঙ্গলবার সংবাদটি প্রচার হলে স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন হাসপাতালের পরিচালককে ফোন দিয়ে ঘটনা শোনেন। তারপর তাৎক্ষণিক ক্যান্সার বিভাগে VRF এসি পাঠানো হয়। পাশাপাশি হাসপাতালের ব্যবহার অনুপযোগী বাথরুমকেও আধুনিকীকরণের ব্যবস্থা নেওয়া হয়েছে। বুধবার হাসপাতালে গিয়ে দেখা যায় পুরো বিভাগটিতে চলছে পরিচ্ছন্নতা ও এসি ইনস্টলেশন কার্যক্রম। হাসপাতালটিতে গত 6 মাস ধরে এসি বিকল থাকায় ভয়াবহ পরিস্থিতির মুখে পড়েছিল ভর্তি রোগী, চিকিৎসক এবং নার্সরা। আপনাদের এনটিভি করার পরে জিনিসটা আরও বেশি গতি পাইছে। অলরেডি তারা নতুন VRF সিস্টেমের কাজ শুরু করছে এবং এটা ওদেরইও তো এটা 4 থেকে 5 দিনের ভিতরে পুরোপুরি কার্যক্রম হবে। এছাড়া যেছাড়া আরও কিছু সমস্যা ছিল, সেটা হলো এই বাথরুমের সমস্যাগুলো, সেগুলো সব কিছু ঠিক, সবই ভালো আছে, কাজ চলতেছে এবং সবই মোটামুটি কাজ শেষ। ইরানের ওপর যুক্তরাষ্ট্রের বিমান হামলা ও নতুন করে তেল বাণিজ্যে নিষেধাজ্ঞা পুনর্বহালের পর বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আবারও বেড়েছে। বাজারের সর্বশেষ তথ্য অনুযায়ী আন্তর্জাতিক বেঞ্চমার্ক বেন্ট ক্রুজের দাম প্রতি ব্যারেলে $1.92 বেড়ে $76.08 পৌঁছেছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট WTI তেলের দাম ব্যারেলে $1.82 বেড়ে $72.26 উঠেছে। এর আগে গতকাল মঙ্গলবারও তেলের দাম প্রায় 3% বেড়েছিল। বাজার বিশ্লেষকদের মতে মার্কিন নিষেধাজ্ঞার এই সিদ্ধান্তে তাৎক্ষণিকভাবে বিশ্ব তেলের বাজারে বড় কোনো ঘাটতি না এলেও বিনিয়োগকারীদের মধ্যে চরম উদ্বেগ তৈরি হয়েছে। এই ছিল সন্ধ্যার খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 10:30টায় রাতের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।